এটার প্রয়োজনীয়তা উপলব্ধি অনেক আগের থেকে করা হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী খুব ক্লোজ করে এবং প্রকাশ্যে বলছেন যে পদ্মা একটা ব্রিজের প্রয়োজনীয়তা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাপান সফরের সময় তাদেরকে বলেছিলেন, কিন্তু বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের কারণে এটা আর আলোর মুখ দেখেনি। এরপরে বিএনপি সরকার আসার পর কিছু আলাপ আলোচনা তারা করেছিলেন, যেটা ব্যারিস্টার নাজমুল হুদা সাবেক যোগাযোগ মন্ত্রী বলছেন আলাপ আলোচনা করেছিলাম। আওয়ামী লীগ আসার পরে আওয়ামী লীগ উদ্যোগ গ্রহণ করে, প্রথমে ভিত্তিপ্রস্তর স্থাপন করে। আমি আবার রিপিট করছি, প্রথমে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, তারপরে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এই দুইটি পর্বের পরেই কিন্তু অনেকগুলো প্রক্রিয়া, এর পূর্বে অনেকগুলো প্রক্রিয়া রয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য যখন ম্যাটেরিয়ালি পদক্ষেপ নেওয়া হয়েছে সেই সময় এসে গেল প্রচন্ড ঝড়, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। আওয়ামী লীগ এটা উদ্যোগ নিয়েছে, এটা যাতে কোনোভাবে না হয় সেজন্য ডক্টর ইউনূস এবং বাংলাদেশের কিছু তথাকথিত সুশীল এবং আধা রাজনীতিক ব্যক্তিরা নোংরা খেলায় মেতে উঠলেন। তারা বললেন যে এখানে দুর্নীতি হচ্ছে, পদ্মা সেতুতে টাকা দিয়েন না। বেগম খালেদা জিয়া ওয়াশিংটন টাইমসে একটা আর্টিকেল লিখলেন, তিনি আর্টিকেলে এটাকে সাপোর্ট করলেন, সাপোর্ট করে বললেন এটা না করাই উত্তম। আমি টেলিভিশনের ইলেকট্রনিক মিডিয়ার সামনে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, ওয়াশিংটন টাইমসের কপিটা আমার কাছে আছে। বাতিল হয়ে গেল। তারা এসে বলল যে এখানে ষড়যন্ত্র হচ্ছে, দুর্নীতি, টাকা বরাদ্দ হয় নাই, দুর্নীতি হয়ে গেছে। কিভাবে দুর্নীতি? তাদের চাপে দুর্নীতি দমন কমিশন একটি মামলা করল, মামলা করে মোশাররফ সাহেব দিলেন সিনিয়র সেক্রেটারি, তাকে জেলে নেওয়া হলো। সৈয়দ আবুল হোসেনকে মন্ত্রিত্ব থেকে সরে যেতে হলো, আরো অনেককে ভয় হয়রানির শিকার হতে হলো। এক ব্যক্তিকে নিয়ে বলা হলো তুমি একটা স্টেটমেন্ট দাও, তোমাকে আমেরিকায় নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে, তুমি আমরা যা বলতেছি এর পক্ষে একটা ভাবটা যেন আদালতে স্বীকারোক্তি করে ওইরকম একটা স্টেটমেন্ট দাও। সেখানেও সফল হলো না। কানাডা কোর্টে একটি মামলা হলো। আমি দেশের একজন সিনিয়র আইনজীবী হিসাবে এবং এই প্রক্রিয়ায় পরোক্ষভাবে জড়িত ছিলাম, সেজন্য বিষয়গুলো আমি জানি। কানাডার কোর্ট জাজমেন্ট দিয়ে বলল যে মুখরোচক কথা শোনা ছাড়া অভিযোগের কোনো ভিত্তি নাই, এবং যে অভিযোগের ভিত্তিতে মামলাটি, তাকে গাল গল্প মনে হইতেছে। এই গাল গল্পের উপরে বাংলাদেশের এত বড় একটা উন্নয়ন প্রকল্প বন্ধ হয়ে গেল। তখন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিদ্ধান্ত নিলেন যে নিজের টাকাই আমরা পদ্মা সেতু করব। আমার বলতে দ্বিধা নাই, আমাদের মন্ত্রী পরিষদের অনেক সদস্যরা, আওয়ামী লীগের অনেক নেতারা, দেশের অনেক জ্ঞানী গুণী অর্থনীতিবিদরা, তারা বললেন অসম্ভব, অসম্ভব, নিজের টাকা এটা হবে না। এমনকি তৎকালীন আমাদের মাননীয় অর্থমন্ত্রী তিনিও বললেন যে এটা বুঝে শুনে নিতে হবে, এটা আবেগের বিষয় নয়, মরহুম আবুল আল মুহিত সাহেব। কিন্তু শেখ হাসিনা তার দৃষ্টিটা এত দূরে যে এটা অনেকেই ভাবতেও পারে না। তিনি দূরকে দেখেন এবং তার আত্মবিশ্বাসটা এত প্রবল। এই জন্য আমি পদ্মা সেতু নিয়ে আমার পার্লামেন্টের বক্তব্যে শুরুতেই বলছিলাম যে পদ্মা সেতু হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং সততার বিজয় গাথা। আমরা অনেকে কল্পনা করিনি যে এভাবে নিজের টাকায় পদ্মা সেতু করা সম্ভব হবে কিনা। মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে সার্থক করে তুলেছেন। অনেক প্রতিকূলতা গেছে। আমাদের মতো ছোট্ট দেশের প্রধানমন্ত্রীকে যখন বড় বড় দেশের রাষ্ট্রনায়করা বা ফরেন পলিসি যারা করেন, তারা যখন বলেন যে আপনার সব হবে আগে ডক্টর ইউনূসকে এমডি রাখেন, আপনার সব হবে আগে এইটা করেন। হিলারি ক্লিন্টন যখন এসে বলে ঠিকাদারি কাজ কাকে দিতে হবে এটা ডিসাইড করেন, সেইটাকে মোকাবেলা করার সাহস এই সাবকন্টিনেন্টে অনেক রাষ্ট্রপতি, অনেক প্রধানমন্ত্রী রাখেন না, যেটা শেখ হাসিনা রেখেছেন। ফলে আজকে পদ্মা সেতু হয়েছে। এরপরে নতুন আঙ্গিকে আসছে, হ্যাঁ সেতু হয়েছে ঠিকই, ব্যয় তো বেশি হয়ে গেছে। ওই যে বলে চাকরি পাবে না, চাকরি পেলে বেতন পাবে না, বেতন পেলে বরকত হবে না, বরকত হইলেও ওইটা দীর্ঘদিন থাকবে না। এভাবেই পদ্মা সেতু নিয়ে নোংরা রাজনীতি, খারাপ চর্চা চলছে। এবং আমার ধারণা এই খারাপ চর্চায় যারা বিশ্বাসী এরা অনন্তকালে চর্চা করে চলে যাবেন। যদি পদ্মা সেতুর পিলারের নিচে কোনোদিন
কচুরিপানা আটকে যায়, বলবে যে এমন পিলার করছে যে এখন কচুরিপানা এখান থেকে যায় না। এরকম থাকবে। আমরা যারা পার হয়ে যাব বলবে পার হয়ে যাচ্ছে, তবে যে পরিমাণ গাড়ি যাচ্ছে সেই পরিমাণ রাস্তা করা হয়নি। রাস্তা করার পরে বলবে কোনো প্রয়োজন ছিল না এটা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সাংবাদিকরা জানেন, উনি বলছেন এটা অপ্রয়োজনীয়, এত টাকা ব্যয় এখানে সেতু করার দরকার ছিল না। সাম্প্রতিক সময় তিনি তো ভিত্তিপ্রস্তর স্থাপন নিয়ে কথা বলছেন, এর আগে তিনি এইটা অপ্রয়োজনীয় এ কথাও তিনি বলছেন। আমি একজন রাজনৈতিক কর্মীও বটে। এইটা হচ্ছে অসুস্থ রাজনীতির পরিচয়। অসুস্থ রাজনীতি এই সেন্সে বলছে, একটা ভালো কাজকে ভালো বলতে হবে। আওয়ামী লীগের সব কাজে সফল হচ্ছে কথা বলার কারণ নাই। সরকারের কাজ করতে গেলে অনেক ত্রুটি থাকতে পারে, তার গুণগত সমালোচনা হতে পারে, সেটা কনস্ট্রাকটিভ সমালোচনা হতে পারে, কিন্তু ভালো যেটা ভালোরে ভালোই বলবো না। আওয়ামী লীগের লোক যদি বলে সূর্য আজকে পূর্ব দিক দিয়ে উঠছে, বলে এটা আওয়ামী লীগের লোক বলছে, এটা বিশ্বাস করেন না, সূর্য আজকে উত্তর দিক দিয়ে উঠছে। এই প্রবণতাটা রাজনীতির জন্য সুখকর না। আমরা চাই পদ্মা সেতুর সফল বাস্তবায়নে কিভাবে আমরা লাভবান হবো। আমি কয়েকটা উদাহরণ বলি। আমাদের জিডিপিতে 1.23 উত্তরণ ঘটবে পদ্মা সেতুর সফল বাস্তবায়নের কারণে। আঞ্চলিক জিডিপিতে 2.53 উন্নয়ন ঘটবে আঞ্চলিক জিডিপিতে। তৃতীয় হচ্ছে পদ্মার অপর পারে যত কৃষিজ সামগ্রী, ধরুন আমাদের পেয়ারা, আমড়া, মালটা, শাকসবজি, মাছ, অন্যান্য যেগুলি, এগুলোর প্রক্রিয়াজাত শিল্প কেউ কিন্তু করতো না। আমি জান্নাতুল সোহেলকে অ্যাড্রেস করে বলছি, আমার পার্লামেন্টের বক্তব্যটা শুনলে আপনি শুনবেন। আমি প্রথমেই বলছি যে আমার এলাকার যে পরিমাণ পেয়ারা হয়, এই পেয়ারার জুস বিদেশে রপ্তানি করতে পারি। এই পেয়ারা মানুষের অনেক পুষ্টিকর একটা খাবার, কিন্তু আনতে আনতে ঘাটে যখন দেখে যে এটা ট্রাক, তখন বলে মানুষ পার করবো আগে, ট্রাক পরে। তা ট্রাক 3 দিন থাকতে থাকতে ওটা পচে গোবরের মতো হয়ে যায়। মাছ যখন আসে, সেই মাছ বিদেশে রপ্তানি করা অথবা ঢাকার বাজার বিপণন করা এটা হয় না। দুধ যখন আসে তখন এই পথের থেকে নষ্ট হয়ে যায়। ডিম যখন আসে, অর্ধেক ডিম রাস্তায় গাড়িতে নষ্ট হয়ে যায়। যখন মুরগি নিয়ে আসা হয়, সেই মুরগির 1/3 পথে মারা যায়। অন্যান্য যে কৃষির সামগ্রী, ভালো শাক, ভালো ফল, টমেটো, এগুলি শুধুমাত্র ফেরিতে, মূল ফেরিতে লাগে 2 ঘন্টা, এপার ওপারে 2 ঘন্টা, প্রায় 4 ঘন্টা। আর আসার সঙ্গে তো আপনি পাচ্ছেন না, বলে যান চলাচল আগে হবে মানুষেরটা, তারপর মালামালেরটা। 8-9 ঘন্টা ওখানে থাকার পর এতগুলো আইটেম সব ধ্বংস হয়ে যায়। ফলে ওই অঞ্চলে কেউ ইনভেস্ট করতেও যায় না। আমরা কৃষিজাতীয় প্রক্রিয়া, মানে কৃষিজাতীয় পণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্পের জন্য অনেকে ইনভাইট করছিলাম। এই যেটা একটু আগে আমাদের সৈয়দ সাহেব বলছেন, তমাল পারভেজ, কেন যায় না? বলে যে আপনার ওখান থেকে তো কাঁচামাল আনা নেওয়া করতে দীর্ঘ সময় লেগে যাবে। তারপরে ঘাটে এসে যতক্ষণ থাকবে, আমরা কার্গো রিজার্ভ করলাম ঢাকায়, যে সৌদি আরবে প্রক্রিয়াজাতকরণ করা মালটার জুস অথবা পেয়ারার জুস বা মাছ পাঠাবো। এখন দেখা গেল আমার কার্গো ফিক্সড করা আছে 3 তারিখ, আমার ঘাটে এসে ভিড় হয়ে গেলে বলে না 4 দিনের আগে কোনো মালামাল উঠতে দেওয়া যাবে না। তো এই ঝুঁকি নিয়ে আমি ওপারে কেন ইন্ডাস্ট্রি করব? এ কারণেই কিন্তু আমাদের অপর পারে অনেক সম্ভাবনা থাকার পরেও অনেক কিছু গড়ে ওঠে নাই। আবার ওই অঞ্চলে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা যেমন ইন্টারেস্টেড হয় নাই, যারা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন তারা মনে করে ওখানে ইন্ডাস্ট্রি নাই, ওখানে আমি এতগুলো ব্যাংকের শাখা করে আমার লাভটা কি। আবার যারা লোন নেয়, নিয়ে তারাও বিপদে পড়ে যে এই লোনের থেকে যে তারা ফেরত দেবে, ইন্টারেস্ট সহ টাকা পরিশোধ করবে, তারাও সেখানে সেটা নিতে পারছে না। ফলে সামগ্রিকভাবে কিন্তু একটা ভয়ঙ্কর পরিস্থিতি আছে। এখন নদীর পাড়ে ইন্ডাস্ট্রি কেন হয়নি? সেই ইন্ডাস্ট্রিতেও কিন্তু একটা জিনিস আছে, সবসময় কিন্তু নদীর ভিতর থেকে যে মালামাল পরিবহন করা যাবে এটা ভাবার কোনো কারণ নাই। যদি সড়ক যোগাযোগ স্ট্রং না থাকে, আমি একটা তথ্য দিই, এই তথ্যটা আপনাদের সবার জানা দরকার। দেশের দক্ষিণাঞ্চলের ট্রান্স এশিয়ান হাইওয়ে ও ট্রান্স এশিয়ান রেলওয়ের সঙ্গে যুক্ত হবে। ট্রান্স এশিয়ান, নট উইদিন দি অনলি বাংলাদেশ। আর এর ফলে ভারত, ভুটান এবং নেপালের সঙ্গে আমাদের সরাসরি যোগাযোগ হবে। তা ভারত, ভুটান, নেপালের সঙ্গে আমরা রাস্তা পথে সরাসরি কমিউনিকেশন, আমরা ভুটানের ভালো আমরা এক আপেল আনতে পারি, আমাদের এখানে ভালো খাবার ইন্ডিয়ায় পাঠাতে পারি, নেপালে পাঠাতে পারি। এই যোগাযোগটা কিন্তু এইটা না থাকলে
কোনোদিন হতো না, এখন কিন্তু কানেক্টিভিটি হয়েছে। আবার পিরোজপুরের বেকুটিয়া নদীর উপরে 8ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর কাজ শেষ। আমরা আশা করছি যে 1 মাসের ভিতরে মাননীয় প্রধানমন্ত্রী সেটার উদ্বোধন করবেন। অনুরূপভাবে আমাদের পায়রা বন্দর, পায়রার তাপ বিদ্যুৎ নির্মাণ কেন্দ্র, খুলনার চালনার কথা বলেন, মংলার কথা বলেন, সামগ্রিকভাবে খুলনার যে জুট ইন্ডাস্ট্রিজ, এই জুট ইন্ডাস্ট্রিজ কিন্তু একেবারে ধসে পড়েছে। কারণ জুট নেওয়া আনা এবং শিল্পের যে অন্যান্য কাঁচামাল তারা কিন্তু ভোগান্তির ভিতর পড়ত। আমাদের ফরিদপুর অঞ্চলের কিছু কিছু জায়গায় অনেক ভালো ইন্ডাস্ট্রিয়াল সুযোগ আছে। আমাদের শরীয়তপুর, মাদারীপুরে, গ্রেটার বরিশালে অনেক জায়গায় অনেক সম্ভাবনা আছে। সেই সম্ভাবনার সমস্ত দ্বার বদ্ধ ছিল যোগাযোগ ব্যবস্থা এই দিনহীন অবস্থার কারণে। আজকে সেটা হয়েছে এবং আমি মনে করি অর্থনীতির নতুন দ্বার উন্মোচিত হলো এই পদ্মা সেতু নির্মাণের মধ্য থেকে। আমি মনে করি আমাদের সুখের দ্বার উন্মোচিত হলো। কিভাবে সুখের দ্বার? আপনি যারা এখানে আমাদের গাড়ি নিয়ে আসতে পারি বা ভিআইপি প্রোটোকল পাই তাদের কথা ভুলে যান। একবার ভেবে দেখেন, ঈদের সময় বাড়িতে যাবেন, আপনারা যারা বাচ্চা নিয়ে বাড়িতে যান, ঈদের সময় 1 কিলোমিটার দূরে নামতে হয়। কেউ যদি ট্রাফিক সার্জেন্ট পরিচিত থাকে তাকে অনুরোধ করতে হয়। সে বলে না না, গাড়ি এখন সিস্টেম করছে, এখানে র্যাব আছে, এখানে আর্মি আছে, ব্রেক করা যাবে না। ততক্ষণে আপনার বাচ্চা অসুস্থ হয়ে পড়ে, গর্ভবতী নারী অসুস্থ হয়ে পড়ে, বৃদ্ধ প্যাসেঞ্জার অসুস্থ হয়ে পড়ে। আবার সবাই তো গাড়ি নিয়ে যেতে পারবেন না। বাসের ভিতরে বাস বলে যে এতক্ষণ তো আমি এসি চালাই রাখতে পারবো না, তারপর হাঁটতে হবে 1 কিলোমিটার। এই দুঃসময়, এই দুঃসহ সময়ের সমাপ্তির সময় কিছুক্ষণ আগে আমাদের কয়েকজন বক্তা বলতেছিলেন যে কি আনন্দ, একসঙ্গে চলে যাব, একটা ফেরি পার হতে হবে না, এক নাগাড়ে বাড়িতে চলে যাব। বরিশালে যেতে লাগবে 3.5 ঘন্টা, খুলনায় যেতে লাগবে একই রকম সময়। এখানে খেয়ে নির্বিঘ্নে এলাকায় যাব, অথবা গ্রামের বাড়ির থেকে মায়ের হাতে রান্না অথবা পারিবারিক রান্না খেয়ে এসে ঢাকায় আমি অফিস করব। এটার যে সুখটা, এই সুখটা কিন্তু অর্থনীতির জরিপে এটাকে মিলানো যায় না। তাহলে আমার অর্থনীতির চাকা সবল হচ্ছে, আমার শিল্প গড়ে উঠতেছে, শিল্পের সঙ্গে কিন্তু আমাদের টাউনশিপ ডেভেলপ করতেছে। একটা চমৎকার বক্তব্য আসছে যে ঢাকাকে বসবাসের অনুপযোগী। কেন? সবাই মনে করে ঢাকায় না গেলে আর কিছু হবে না, কিন্তু আমার এলাকায় যদি ইন্ডাস্ট্রি হয় দক্ষিণ অঞ্চলে, ওই ইন্ডাস্ট্রিকে ঘিরে অনেকেই তো ঢাকামুখী হবে না। আমি যেমন পিরোজপুরে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ওখানে যে একটা টাউনশিপ ডেভেলপ করবে তারা কিন্তু এই ঢাকার দিকে বেশি দৌড়ঝাঁপ করবে না। অনুরূপভাবে পদ্মা সেতুর সঙ্গে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের মাননীয় পরিকল্পনা মন্ত্রী জনাব এম এ মান্নান ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। মাননীয় মন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছি। আমি যেটা বলছিলাম যে পদ্মা সেতু শুধু পদ্মা সেতু নয়, আমাদের বঞ্চনার পরিসমাপ্তি একটা উপাখ্যান পদ্মা সেতু। আজকে আমরা সিলেট যেতে গেলে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, কোথায় কোথাও ফেরি পার হইতে হয় না। আমাদের একটা রেল লাইন কৌতুক করে বলে কোন জেলায় রেল লাইন নাই, বরিশালে। আমাদের বিদ্রুপ করে, সেই বিদ্রুপের পরিসমাপ্তি হচ্ছে পদ্মা সেতুর সঙ্গে রেল সংযোগ যুক্ত করার কারণে। ছোট্ট কয়েকটা কথা বলে শেষ করি। অনেক সমালোচনা হচ্ছে ভূপেন হাজারিকা সেতু এত বড় লম্বা, সেখানে লাগছে এই টাকা আর এই সেতুতে এত টাকা। আমি আমাদের পরম শ্রদ্ধেয় সাংবাদিকদের সামনেই বলছি, ভূপেন হাজারিকা সেতু দোতলা সেতু না। এক প্রান্তে গাড়ি চলবে, আর এক পাশ নিচের অংশ থেকে রেল লাইন চলবে। দুইটা যানবাহন চলতে গেলে সেতুর যে ভিত্তিটা থাকতে হয় সেইটা ভূপেন হাজারিকা সেতুর না। আমাদের সেতু যতটা প্রশস্ত, ভূপেন হাজারিকা সেতু ততটা প্রশস্ত না। অ্যামাজনের পরে এত বড় অবকাঠামোর ব্রিজ আর কোনো দেশে কখনো কেউ তৈরি করতে পারে নাই।
চতুর্থত, আমাদের যে সকল জায়গা অ্যাকোয়ার করতে হয়েছে, আমরা অ্যাকোয়ার বাবদ 3 গুণ টাকা দেই। অর্থাৎ যার জায়গা বাজার মূল্য যদি 100 টাকা হয়, আমরা 300 টাকা দেই। কারণ প্রধানমন্ত্রী বলছেন যার জায়গা অ্যাকোয়ার করবা তার মনে যেন কষ্ট না থাকে। ভূপেন হাজারিকা সেতু করতে গিয়ে কোথাও 3 গুণ টাকা দিতে হয়নি। আমাদের যে যন্ত্রপাতির ব্যবহার করা হয়েছে, বিশ্বের সর্বোচ্চ মানের যন্ত্রপাতি এখানে আমরা ব্যবহার করেছি। আমরা যে কনসালট্যান্ট নিয়োগ করেছি, সেই কনসালট্যান্ট পৃথিবীর অন্য কোনো দেশের কোনো সেতু নির্মাণে এ জাতীয় কনসালট্যান্ট, এ জাতীয় বিশেষজ্ঞ নিয়োগ করা হয়নি। জামিলুর রোজা চৌধুরীর মতো একজন সৎ মানুষ, ডক্টর আইনুল নিশাতের মতো সৎ মানুষ, তারা এই প্রকল্প থেকে বলছে যে এত বড় ঝুঁকিপূর্ণ সেতু নির্মাণ, এটা বুকের পাটা বিশাল না হলে কারু পক্ষে সম্ভব না, এবং এখানে অমূলক অযৌক্তিক কোনো ব্যয় করা হয়নি। এখন ওই যে বললাম, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, বিএনপির অবস্থাটা হয়েছে তাই। উন্নয়নের অগ্রযাত্রার অপ্রতিরোধ্য গতি থেকে তারা কিছুই করতে না পারলে শরীরে একটা অ্যালার্জির মতো। একটা উদাহরণ দিয়ে বলি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটা বক্তব্য টেলিভিশনে, ফেসবুকে ঘুরতেছে। উনি বলছিলেন যে কোনোদিন কোনো সরকারের পক্ষে সর্বত্র বিদ্যুৎ দেওয়া সম্ভব না। আজকে শেখ হাসিনা দেখিয়েছেন বাংলাদেশে শতভাগ বিদ্যুৎ দেওয়া সম্ভব। পৃথিবীর কোনো দেশে কোনো রাষ্ট্র বলতে পারেনি যে আমার একজন নাগরিকও আবাসিক থাকবে না, সরকার বাড়ি করে দেবে এবং সরকারি টাকায় তার দলিলের রেজিস্ট্রেশন পর্যন্ত করে দেবে। সেটা শেখ হাসিনা করিয়ে দিয়ে দেখিয়েছেন। আমাদের সাবকন্টিনেন্টে খরস্রোতা নদীতে কেউ কিন্তু টানেল নির্মাণ করতে সাহস পায় নাই। শেখ হাসিনা কর্ণফুলী নদীর নিচে সেই টানেলটা তৈরি করেছেন। আমাদের সাবকন্টিনেন্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো এত বড় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অন্য কোনো দেশ করতে পারে নাই। শেখ হাসিনা সেটা করিয়ে দেখিয়েছেন। আমাদের পায়রা বন্দর, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে নাই কি বাংলাদেশের ইতিহাসে কেউ কি স্বপ্ন দেখেছিল মেডিকেল ইউনিভার্সিটি হবে? শেখ হাসিনা মেডিকেল ইউনিভার্সিটি করেছেন। এখন প্রতিটি ডিভিশনে করতেছেন এবং প্রতিটি জেলায় একটা মেডিকেল কলেজ তার পরিকল্পনার ভিতর রয়েছে। প্রতিটি এরিয়ায় তিনি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করতেছেন। রাস্তার 4 লেনের কথা বলছেন। 4 লেন তো স্বাভাবিক, আমাদের কোথাও কোথাও 8 লেনের রাস্তা হয়ে যাবে। কারণ আমরা উন্নয়নের গতির সঙ্গে রাস্তার গতি যদি মিলাতে না পারি, তাহলে উন্নয়ন তো হবে না। আমেরিকা করোনাকালীন সময়ে 1,40,00,000 লোকের ভাতা বন্ধ করেছে, বলছে দেওয়া সম্ভব না। বাংলাদেশ উল্টাটা, ভাতা বন্ধ তো করেন নাই, মুক্তিযোদ্ধার 12,000 টাকার ভাতা তিনি 20,000 করেছেন। বিধবা, বয়স্ক, দুস্থ, প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে চলছেন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে। এই বিস্ময়কর অনবদ্য একের পর এক উন্নয়নের যে আলোকোজ্জ্বল শিখা, সেটা তার হাতে। তিনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আসুন আমরা উন্নয়নের সঙ্গে থাকি। যারা উন্নয়নের পরিপন্থী, যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, যারা এই দেশকে পেট্রোল বোমার বার্ন ইউনিটে পরিণত করতে চায়, যারা এই দেশে খাম্বা দিয়ে বিদ্যুতের সান্ত্বনা দিয়েছিল, আমরা সেই মানুষদের পক্ষে না থেকে আমাদের প্রাণের পদ্মা সেতু, দক্ষিণ অঞ্চলের স্বপ্ন বুনন যিনি করেছেন, সেই স্বপ্ন বুনতে যিনি পারেন, সেই কারিগর, সেই ক্যাপ্টেনের সঙ্গেই থাকব। আজকের এই সুন্দর আয়োজনে আমাকে আসার সুযোগ দেওয়ার জন্য আমি সংগঠনের নেতৃবৃন্দ এবং অন্য যারা আছেন সবাইকে কৃতজ্ঞতা, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসুন পদ্মা সেতু হোক আমাদের উন্নয়নের স্বপ্ন সাধনার নতুন দিগন্ত উন্মোচনের বিশ্বের বিস্ময়কর একটা দৃষ্টি। আর এই কারিগরকে আজ থেকে 100 বছর পর মানুষ বলবে, রবীন্দ্রনাথ তার একটা কবিতা লিখছিল না, আজি হতে 100 বর্ষ পরে কে তুমি পড়িছ আমার কবিতাখানি কৌতূহল করে। আর শেখ হাসিনার উদ্দেশ্যে মানুষ বলবে, তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ, তাই তবু জীবনের জয়রথ, বারবার কষ্টাতে ফেলিয়ে যায় কীর্তিরে তোমার। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।